সাধারণত যখন কোনো ডাক্তারি ডায়াগনোসিস মানে ধরুন রোগ নির্ণয়ের কথা ওঠে তখন চিকিৎসা বিজ্ঞানের কাছে আমাদের সবারই তো একটা অদ্ভুত প্রত্যাশা থাকে, তাই না? পুরোপুরি নির্ভুলতার প্রত্যাশা, মানে সাদাকে সাদা আর কালোকে কালো বলার একটা ব্যাপার। একদম তাই। ধরুন কারো হাত ভেঙে গেল, এক্স-রে রিপোর্টে সে ভাঙা হাড়ের সাদা দাগটা কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। ডাক্তার সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে হ্যাঁ, ঠিক এই জায়গাতেই হাড়টা ভেঙেছে। বিষয়টার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি। আর এই সুনির্দিষ্ট হওয়াটাই কিন্তু মানুষকে একটা দারুণ মানসিক স্বস্তি দেয়। আসলে আমরা সব সময় চাই সবকিছু দৃশ্যমান হোক, সবকিছুকে একটা নির্দিষ্ট অঙ্কে বা ছকে ফেলা যাক। ঠিক, কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। যখনই আমরা মানুষের আচরণ, মনস্তত্ত্ব আর কাউকে প্রভাবিত করার জগতে পা রাখি, তখন হঠাৎ করেই যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি বিকল হয়ে যায়। মানুষের মনস্তত্ত্বকে তো আর এক্স-রে মেশিনের নিচে ফেললে কোনো সাদা-কালো ছবি পাওয়া যায় না। না, মোটেও না। তখন আমরা এমন একটা অদ্ভুত আর জটিল জগতে এসে দাঁড়াই, যেখানে হয়তো সামান্য ৩টে শব্দের একটা পরিবর্তন একটা মানুষের পুরো সিদ্ধান্তকে উল্টে দিতে পারে। আর আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি কিন্তু ঠিক এটাই। আজকে আমরা একটা দারুণ বইয়ের কন্টেন্ট নিয়ে কথা বলবো। নোয়া জে গোল্ডস্টিন, স্টিভ জে মার্টিন এবং রবার্ট বি চিয়ালডিনির লেখা ইয়েস 50 সায়েন্টিফিক্যালি প্রুভেন ওয়েজ টু বি পারসুয়েসিভ। মানে এক কথায় মানুষকে রাজি করানোর বিজ্ঞানসম্মত উপায়। হ্যাঁ, আর এই বইয়ের সবচেয়ে বড় দাবিটা হল কাউকে প্রভাবিত করা বা রাজি করানো কোনো জন্মগত বা জাদুকরী ক্ষমতা নয়। এটা আসলে এমন একটা বিজ্ঞান যাকে চাইলে হ্যাক করা সম্ভব। আমরা এই সোর্স মেটেরিয়াল ঘেটে এমন কিছু দারুণ বিষয় পেয়েছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি কাজে লাগানো যায়। আচ্ছা, বইটার সবচেয়ে শক্তিশালী দিকটা কি জানেন? এর পেছনের বিশাল গবেষণার ডেটা। আমরা অনেকেই কিন্তু অবচেতনভাবে ধরে নিই যে যারা খুব মিশোকে বা যাদের কথা বলার ধরন খুব আকর্ষণীয়, তারাই শুধু মানুষকে রাজি করাতে পারে। একটা জন্মগত আর্ট বলে মনে হয় জিনিসটাকে। ঠিক। কিন্তু এই বইটা প্রায় ৬১ বছরের বেশি সময়ের মনস্তাত্ত্বিক গবেষণার রেফারেন্স দিয়ে প্রমাণ করেছে যে ব্যাপারটা কোনো আর্ট নয়, বরং ছোট এবং বিজ্ঞানসম্মত কিছু পরিবর্তন এনে যে কেউ তার কনভিন্স করার ক্ষমতা বা প্রভাবিত করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে ফেলতে পারে। বইয়ের একদম শুরুতেই একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে, ওই হোটেলের তোয়ালে পুনর্ব্যবহার বা রিইউজ করা নিয়ে। ও হ্যাঁ, ওই স্টাডিটা। মানে হোটেলে গেলে বাথরুমের আয়নার পাশে একটা ছোট কার্ড তো প্রায়ই আমাদের চোখে পড়ে। সেখানে সাধারণত লেখা থাকে, পরিবেশ বাঁচাতে সাহায্য করুন, আপনার তোয়ালে পুনরায় ব্যবহার করুন। যেটা আসলে খুব একটা কাজ করে না। একদমই না। কিন্তু গবেষকরা এই লেখাটার একটা সামান্য পরিবর্তন করে দেখলেন পুরো চিত্রটাই বদলে যায়। তারা কার্ডের আগের কথার বদলে শুধু লিখলেন, এই হোটেলের বেশিরভাগ অতিথি তাদের তোয়ালে পুনরায় ব্যবহার করেছেন। আর জাস্ট এই একটা লাইনে জাদুর মতো কাজ হলো। তোয়ালে পুনর্ব্যবহারের হার এক ধাক্কায় অভাবনীয়ভাবে বেড়ে গেল, তাই তো? হ্যাঁ, জাস্ট কয়েকটা শব্দের পরিবর্তনে এত বড় ইম্প্যাক্ট। এর পেছনের বৈজ্ঞানিক কারণটা হল সাইকোলজির ভাষায় যাকে বলে সোশ্যাল প্রুফ বা অন্যদের প্রামাণ্য আচরণ। মানুষ যখন কোনো নতুন পরিবেশে যায় বা কোনো পরিস্থিতিতে ঠিক বুঝতে পারে না যে তার আসলে কি করা উচিত, তখন সে অবচেতনভাবেই একটা কাজ করে। কি কাজ? চারপাশের মানুষ কি করছে সেটা দেখা। একদম, চারপাশের মানুষ কি করছে সেটা সে স্ক্যান করতে থাকে। বিবর্তনবাদের দিক থেকে চিন্তা করলে এটি মানুষের টিকে থাকার একটা আদিম প্রবৃত্তি। ধরুন, প্রাচীনকালে যখন মানুষ দলবদ্ধভাবে থাকত, তখন যদি দলের সবাই হঠাৎ একদিকে দৌড়াতে শুরু করত, তখন যে ব্যক্তি কারণ না খুঁজেই তাদের সাথে দৌড়াত, তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকত। ঠিক তাই, সে যদি দাঁড়িয়ে ভাবত, এরা দৌড়াচ্ছে কেন, একটু দেখি তো, তাহলে হয়তো বাঘের পেটে যেতে হতো তাকে। হ্যাঁ, মানে অনেক ফাঁকা রেস্তোরাঁ বনাম বাইরে লম্বা লাইন থাকা রেস্তোরাঁর মতো। রাস্তায় হাঁটার সময় একটা রেস্তোরাঁর বাইরে প্রচুর ভিড় দেখলে আমাদের অবচেতনভাবেই মনে হয় ওখানকার খাবার নিশ্চয়ই দারুণ হবে, অথচ পাশের ফাঁকা রেস্তোরাঁটার খাবার হয়তো আরও ভালো হতে পারত। চমৎকার উপমা। এই সোশ্যাল প্রুফ বিক্রি বা মার্কেটিংয়ের ক্ষেত্রে কতটা শক্তিশালী তার একটা বড় প্রমাণ হল বিখ্যাত লেখিকা কলিন সটের একটা টিভির বিজ্ঞাপনের ঘটনা, মানে ইনফোমার্শিয়াল। আচ্ছা, সেখানে কি হয়েছিল? তিনি টিভির বিজ্ঞাপনে মাত্র ৩টে শব্দ পরিবর্তন করে বিক্রির ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন। আগে বিজ্ঞাপনের শীর্ষে বলা হতো, অপারেটররা অপেক্ষা করছে,
এখনই কল করুন। তিনি সেটা বদলে লিখলেন, যদি দেখেন অপারেটররা ব্যস্ত, তবে অনুগ্রহ করে আবার কল করুন। প্রথমবার শুনলে তো মনে হয় এটা একটা মারাত্মক ব্যবসায়িক বোকামি। ক্রেতাকে বলা হচ্ছে যে ফোন করলে লাইন ব্যস্ত পাওয়া যেতে পারে, তাই বারবার ফোন করতে হবে। এতে তো সাধারণ ক্রেতারা বিরক্ত হয়ে ফোন করাই বন্ধ করে দেবে। সাধারণ লজিকে তো ঠিক এমনটাই মনে হওয়ার কথা, কিন্তু মনস্তাত্ত্বিক মেকানিজমটা একটু গভীরে গিয়ে চিন্তা করলে চিত্রটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, ধরুন যখন কেউ শোনে অপারেটররা অপেক্ষা করছে, তখন তার মাথায় অবচেতনভাবে কি ছবি আসে? মানে একদল বিরক্ত কর্মী চুপচাপ ডেস্কে বসে আছে, কেউ হয়তো নখ কাটছে বা ফোনে গেম খেলছে, কারণ কেউ প্রোডাক্টটা কিনছে না। ঠিক, এই ছবিটা মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে প্রোডাক্টের কোনো চাহিদাই নেই, কেউ কিনছে না, তো আমি কেন কিনব? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর যখন বলা হয় অপারেটররা ব্যস্ত, তখন মস্তিষ্কে একটা সম্পূর্ণ ভিন্ন ছবি তৈরি হয়। মনে হয় যেন একটা কল সেন্টারে সবাই পাগলের মতো ফোন ধরছে, মানুষ হুমড়ি খেয়ে জিনিসটা কিনছে। হ্যাঁ, মানে বিশাল একটা চাহিদা তৈরি হয়েছে। এই একটা মাত্র লাইন মানুষের মাথায় অন্যদের আচরণের একটা কাল্পনিক ছবি তৈরি করে দেয়। স্ট্যানলি মিলগ্রাম নামে একজন সমাজবিজ্ঞানীর একটা বিখ্যাত রাস্তার পরীক্ষাও এই সোশ্যাল প্রুফের শক্তি দারুণভাবে প্রমাণ করে। ওই যে রাস্তায় আকাশের দিকে তাকিয়ে থাকার পরীক্ষাটা। হ্যাঁ, তিনি নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় একজনকে দাঁড় করিয়ে রেখেছিলেন, যে কিনা টানা 1 মিনিট ধরে শুধু আকাশের দিকে তাকিয়েছিল। পাশ দিয়ে হেঁটে যাওয়া বেশিরভাগ মানুষ তাকে পাত্তাই দেয়নি। নিউ ইয়র্কের রাস্তায় কে কাকে পাত্তা দেয়? একদম। কিন্তু যখন সেই লোকটার সাথে আরও 4 জন মানুষ যোগ দিয়ে আকাশের দিকে তাকাতে শুরু করল, তখন কি হলো জানেন? পথচারীদের আকাশে তাকানোর হার এক ধাক্কায় 4 গুণ বেড়ে গেল। আরে, তার মানে আমরা নিজের অজান্তেই সবসময় খেয়াল রাখি চারপাশের মানুষ কি করছে। কিন্তু ধরুন হোটেলের তোয়ালের উদাহরণ বা আকাশের দিকে তাকানো, এগুলো তো খুবই প্যাসিভ বা নিষ্ক্রিয় ধরনের প্রভাব। হ্যাঁ, তা ঠিক। কিন্তু যদি কাউকে দিয়ে এমন কোনো কাজ করাতে হয় যা করাটা বেশ অস্বস্তিকর বা বড় কোনো পদক্ষেপ, তখন কি হবে? প্যাসিভ সোশ্যাল প্রুফ দিয়ে তো আর বড় কোনো সিদ্ধান্ত বদলানো যায় না। ঠিক এখানেই আসে আমাদের পরবর্তী মনস্তাত্ত্বিক কৌশল, ফুট ইন দ্য ডোর টেকনিক। জোনাথন ফ্রিডম্যান এবং স্কট ফ্রেজারের একটা গবেষণা এর খুব সুন্দর একটা উদাহরণ। ফুট ইন দ্য ডোর মানে দরজায় পা গলিয়ে দেওয়া? অনেকটা সেরকমই। তারা একটা অভিজাত এলাকার বাসিন্দাদের কাছে গিয়ে একটা অদ্ভুত অনুরোধ করেন। তারা প্রস্তাব দেন যে ওই বাসিন্দাদের বাড়ির সামনের সুন্দর করে সাজানো লনে একটা বিশাল আর দেখতে বেশ কুৎসিত বিলবোর্ড বসাতে চান, যেখানে বড় বড় অক্ষরে লেখা থাকবে, সতর্কতার সাথে গাড়ি চালান। আমি হলে তো প্রথম বাক্য শোনার পরই মুখের ওপর দরজা বন্ধ করে দিতাম। এত সুন্দর করে সাজানো বাড়ির সামনে একটা কুৎসিত বিলবোর্ড কেউ কেন লাগাতে চাইবে? সেটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা। তাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। মাত্র 17% মানুষ রাজি হয়েছিল। কিন্তু এরপর গবেষকরা কৌশল পরিবর্তন করলেন। কি কৌশল? তারা অন্য একটা গ্রুপের কাছে গিয়ে প্রথমে খুব ছোট এবং সহজ একটা অনুরোধ করলেন। তাদের বাড়ির জানালার কাছে একটা খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন একটা স্টিকার লাগাতে বললেন। স্টিকারে লেখা ছিল, নিরাপদ চালক হন। আচ্ছা। এই অনুরোধটা এতই ছোট আর নিরীহ ছিল যে ওই গ্রুপের প্রায় সবাই হাসি মুখে রাজি হয়ে গেল। কিন্তু আসল চমকটা তৈরি হলো ঠিক 2 সপ্তাহ পর। আমাকে একটু অনুমান করতে দিন। 2 সপ্তাহ পর কি তারা আবার সেই বিশাল আর কুৎসিত বিলবোর্ড নিয়ে হাজির হয়েছিল ওই মানুষগুলোর কাছে? একদম তাই। 2 সপ্তাহ পর যখন সেই একই মানুষদের কাছে গিয়ে বড় বিলবোর্ডটা লাগানোর অনুরোধ করা হলো, তখন অবিশ্বাস্যভাবে 76% মানুষ রাজি হয়ে গেল। একটু থামাই আপনাকে। এই জায়গাটাতে আমার একটা বড় ধরনের আপত্তি আছে। বলুন। এই কৌশলটা কি একটু বেশি ম্যানিপুলেটিভ বা ব্রেইন ওয়াশ করার মতো মনে হচ্ছে না? শুধুমাত্র জানালার কাছে একটা ছোট স্টিকার লাগানোর কারণে একটা মানুষ কেন হঠাৎ করে তার সুন্দর বাগানে একটা বিশাল অস্বস্তিকর বিলবোর্ড লাগাতে রাজি হয়ে যাবে? এখানে আসলে মাথার ভেতর ঠিক কী ধরনের শর্ট সার্কিট ঘটে? আপনার প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আপাতদৃষ্টিতে এটা ম্যানিপুলেশন মনে হলেও এর পেছনে আসলে কাজ করে মানুষের আত্মপরিচয় বা আইডেন্টিটি পরিবর্তনের বিজ্ঞান, যাকে সাইকোলজির ভাষায় কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক অসামঞ্জস্যতার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। বিষয়টা একটু সহজ করে বোঝাবেন। আচ্ছা, ধরুন মানুষ স্বভাবতই নিজের চিন্তা এবং কাজের মধ্যে একটা মিল বা সামঞ্জস্য রাখতে চায়। যখন তারা প্রথমবার ছোট স্টিকারটা লাগায়, তখন তারা নিজেদেরকে আর কেবল একজন সাধারণ বাড়ির মালিক হিসেবে ভাবে না।
তাদের আত্মপরিচয় একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। মানে তারা নিজেদেরকে একজন সচেতন নাগরিক হিসেবে দেখতে শুরু করে, যে কিনা নিরাপদ ড্রাইভিং সমর্থন করে। ঠিক তাই 2 সপ্তাহ পর যখন বড় বিলবোর্ডের প্রস্তাব আসে, তখন তারা নিজেদের ওই নতুন পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে চায়। তারা ভাবে, আমি তো নিরাপদ ড্রাইভিংয়ের সাপোর্টার, তাহলে বিলবোর্ড লাগাতে আমার সমস্যা কোথায়? ও, বুঝতে পেরেছি। মানে প্রথমে তাদের দিয়ে এমন একটা কাজ করানো হলো যেটা তাদের নিজেদের সম্পর্কে নিজেদের ধারণাই পাল্টে দিল। একদম। অ্যান্টনি গ্রিনওয়াল্ডের ভোটদানের গবেষণাতেও আমরা মানুষের এই সামঞ্জস্য বা কনসিস্টেন্সি বজায় রাখার প্রবণতা দেখতে পাই। নির্বাচনের ঠিক আগের দিন ভোটারদের কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করা হয়েছিল যে তারা পরের দিন ভোট দিতে যাবে কিনা এবং কেন যাবে। জাস্ট এইটুকু প্রশ্ন। আর এই ছোট একটু দৃশ্যবাণী তাদের মুখ দিয়ে বলানোর কারণেই দেখা গেল, যারা এই প্রশ্নের উত্তর দিয়েছিল তাদের ভোটদানের হার সাধারণ 61.5% থেকে লাফিয়ে 86.7% পৌঁছে গেছে। আরে বাপ রে! কারণ মানুষ একবার নিজের মুখে কিছু বললে সেটার সাথে বেইমানি করতে চায় না। তারা নিজেদের কাছে প্রমাণ করতে চায় যে তারা কথার খেলাফ করে না। ঠিক বলেছেন। কিন্তু এখানে তো একটা বিশাল দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয়। কি রকম? মানুষ যদি নিজের আগের কথার সাথে এতই সামঞ্জস্য রাখতে চায়, তবে যারা আগে থেকেই একটা নির্দিষ্ট বিষয়ে কট্টরভাবে বিশ্বাস করে বা বিরোধী পক্ষে আছে, তাদের মত বদলানো কি আদৌ সম্ভব? বিশেষ করে ধরুন বয়স্ক মানুষেরা, যারা জীবনে একবার একটা সিদ্ধান্ত নিলে সেখান থেকে এক চুলও নড়তে চান না। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই বিষয়টা নিয়ে র্যালফ ওয়াল্ডো এমারসনের একটা বিখ্যাত উক্তি আছে, আ ফুলিশ কনসিস্টেন্সি ইজ দি হবগবলিন অফ লিটল মাইন্ডস। মানে বোকার মতো ধারাবাহিকতা হলো ছোট মনের ভূত। দারুণ কথা তো। বয়স্কদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণায় দেখা গেছে, মানুষের বয়স যত বাড়ে তারা এই অসামঞ্জস্যতাকে বা নিজের মত বদলানোকে তত বেশি আবেগগতভাবে বিরক্তিকর এবং অপমানজনক মনে করে। তারা ভাবে মত বদলালে মানুষ তাদের বোকা ভাববে বা সমাজে তাদের সম্মান নষ্ট হবে। তাহলে এমন একরোখা কাউকে বোঝাতে হলে বা তার সিদ্ধান্ত বদলাতে হলে বিজ্ঞান কি সমাধান দেয়? বিজ্ঞান এখানে প্রিপারসুয়েশন বা পূর্ব প্ররোচনার কথা বলে। মানে তাদের বর্তমান সিদ্ধান্তকে সরাসরি ভুল বলা যাবে না, বরং তাদের একটা সম্মানজনক এক্সিট রুট বা বের হওয়ার রাস্তা দিতে হবে। মানে ইগতে আঘাত না করে পথ দেখানো। ঠিক তাই। আপনি যদি বলেন আপনার আগের সিদ্ধান্তটি একদম ভুল ছিল, তবে তারা সাথে সাথে প্রতিরক্ষামূলক হয়ে উঠবে। এর বদলে বলতে হবে, ধরুন আগের তথ্য এবং পরিস্থিতির বিচারে আপনার আগের সিদ্ধান্তটি একদম নিখুঁত ছিল। যে কেউই ওই পরিস্থিতিতে একই সিদ্ধান্ত নিত। আচ্ছা। কিন্তু এখন সম্পূর্ণ নতুন কিছু তথ্য আমাদের হাতে এসেছে, তাই হয়তো আমাদের ভিন্নভাবে ভাবার সুযোগ আছে। এতে তারা নিজেদের সম্মান বা ইগোতে আঘাত না লাগিয়েই খুব সহজে নতুন সিদ্ধান্তে আসতে পারেন। তারা ভাবতে পারেন যে ওহ, তখন তো ডেটা ছিল না, এখন ডেটা আছে তাই মত বদলাচ্ছি। বিষয়টা দারুণ। মানে আমরা তাদের ইগো বা আত্মসম্মানের দেয়ালটা না ভেঙে তার পাশ দিয়ে একটা দরজা খুলে দিচ্ছি। আচ্ছা, নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার এই সম্মানজনক পথ তৈরি করে দেওয়ার বিষয়টা তো বুঝলাম, কিন্তু বইয়ে দেখলাম নিজের দুর্বলতা বা ভুল স্বীকার করে নেওয়ার একটা অবাক করা ক্ষমতার কথাও বলা হয়েছে। হ্যাঁ, মানুষের মনস্তত্ত্বে বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট অর্জনের অন্যতম সেরা এবং দ্রুততম উপায় হল নিজের পণ্যের বা যুক্তির দুর্বলতা স্বেচ্ছায় স্বীকার করে নেওয়া। মার্কেটিংয়ে দুনিয়ায় এর চমৎকার কিছু উদাহরণ আছে, তাই না? প্রচুর আছে। এভিস কার রেন্টাল কোম্পানির বিখ্যাত স্লোগানটা মনে আছে? উই আর নাম্বার 2 বাট উই ট্রাই হার্ডার। মানে আমরা 2 নম্বরে আছি, কিন্তু আমরা বেশি চেষ্টা করি। দারুণ তো। একইভাবে বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল তাদের বিজ্ঞাপনে বলতো, উই আর মোর এক্সপেন্সিভ বাট ইউর ওয়ার্থ ইট। মানে আমাদের দাম বেশি, কিন্তু আপনি তার যোগ্য। তারা শুরুতেই তাদের দুর্বলতা, যেমন 2 নম্বরে থাকা বা দাম বেশি হওয়া, খোলামেলাভাবে মেনে নিয়েছে। এটা অনেকটা কোনো জাদুকরের ট্রিকের পেছনের ছোট্ট একটা দুর্বলতা আগেভাগেই দর্শককে বলে দেওয়ার মতো। অথবা ধরুন, আমি আমার কোনো বন্ধুকে একটা মুভি দেখার কথা বলছি। আমি যদি শুরুতেই বলি সিনেমাটার প্রথম আধা ঘন্টা বেশ বোরিং বা ধীর বকির, কিন্তু এরপর গল্পটা যে মন নেয় সেটা অসাধারণ। তখন সে কি ভাববে? সে আমার কথা অনেক বেশি বিশ্বাস করবে, কারণ আমি আগে নেতিবাচক দিকটা বলে আমার সততা প্রমাণ করে ফেলেছি। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। আমরা যদি একে একটু বৃহত্তর বা সিরিয়াস প্রেক্ষাপটের সাথে মিলাই, তবে আদালতের বিচার ব্যবস্থাতেও এর অকাট্য প্রমাণ পাওয়া যায়। আদালতে? সেখানে কিভাবে? সামাজিক মনস্তাত্ত্বিক কিপ উইলিয়ামস একটি গবেষণা করেছিলেন।
তিনি দেখেন একজন এক্সপার্ট উইটনেস বা বিশেষজ্ঞ সাক্ষী যখন বিরোধী পক্ষের উকিলের আগেই নিজের সাক্ষ্যের একটি দুর্বলতা স্বীকার করে নেন, তখন জুরিরা তাকে অনেক বেশি সৎ ও নিরপেক্ষ মনে করে। এর ফলে ৬৫% ক্ষেত্রে জুরিরা তার পক্ষে রায় দেয়। আর যদি সে লুকিয়ে রাখে? যদি তিনি দুর্বলতা লুকিয়ে রাখেন এবং বিরোধী পক্ষের উকিল সেটা আগে ধরিয়ে দেয়, তবে তার প্রতি বিশ্বাসযোগ্যতা পুরোটাই নষ্ট হয় এবং জেতার হার নেমে আসে মাত্র ৪৩%। এর মানে দাঁড়াচ্ছে নিখুঁত হওয়ার ভান করার চেয়ে সৎ হওয়াটা মানুষের মস্তিষ্কে অনেক বেশি শক্তিশালী প্রভাব ফেলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ বড় বড় মনস্তাত্ত্বিক কৌশল, বিলবোর্ড, আদালত আর মার্কেটিং নিয়ে কথা বললাম। হ্যাঁ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, মানে প্রাত্যহিক কথোপকথনে বা শব্দ চয়নে কি এমন কোনো ছোট হ্যাকস আছে যা দিয়ে খুব দ্রুত কাউকে প্রভাবিত করা যায়? অবশ্যই আছে। এর মধ্যে খুব কার্যকর একটি হল মিররিং বা অবচেতন অনুকরণ। রিক ভ্যান বেরেন নামে এক ডাচ গবেষক রেস্টুরেন্ট ওয়েটারদের নিয়ে একটা চমৎকার পরীক্ষা করেছিলেন। ওয়েটারদের নিয়ে কি পরীক্ষা? ক্রেতারা যখন খাবার অর্ডার করেন, ওয়েটাররা যদি ঠিক আছে, বুঝতে পেরেছি বা এক্ষুনি আনছি এসব গতানুগতিক কথা না বলে হুবহু ক্রেতার বলা কথাগুলোই পুনরাবৃত্তি বা মিররিং করেন, তবে তাদের টিপস পাওয়ার পরিমাণ প্রায় ৭০% বেড়ে যায়। ৭০%? আরে, এটা তো বিশাল ব্যাপার। শুধু কথাগুলো রিপিট করার জন্যে এত বড় পরিবর্তন? এর পেছনে সাইকোলজিটা কি? এর পেছনে সাইকোলজি হল ফ্যামিলিয়ারিটি বা পরিচিতি। মানুষ অবচেতনভাবেই তাদের পছন্দ করে যারা তাদের মতো আচরণ করে। বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যে আমাদের মতো দেখতে বা আমাদের মতো কথা বলা মানুষদের আমরা নিরাপদ মনে করি। মানে নিজের গোত্রের মানুষ মনে হয়। ঠিক একইভাবে দর কষাকষি বা নেগোসিয়েশনের সময় অপরপক্ষের বসার ভঙ্গি, গলার স্বর বা শারীরিক ভাষা সূক্ষ্মভাবে অনুকরণ করলে চুক্তিতে পৌঁছানোর হার ১২.৫% থেকে এক লাফে ৬৭% পৌঁছে যায়। এটা তো আক্ষরিক অর্থেই ম্যাজিকের মতো শোনাচ্ছে। আরেকটা বিষয়ে আমি বইটাতে খেয়াল করেছি, সেটা হলো ক্ষতির ভয় বা লস অ্যাভার্শন। আমরা তো সাধারণত মানুষকে বোঝানোর সময় সবসময় ইতিবাচক দিকটা তুলে ধরি, তাই না? বলি যে এটা করলে আপনার এই লাভ হবে। হ্যাঁ, কিন্তু বইটা বলছে একদম উল্টো কথা। মানুষের মস্তিষ্ক লাভের চেয়ে ক্ষতির প্রতি বহুগুণ বেশি সংবেদনশীল। কেন? প্রাচীনকালে একটা অতিরিক্ত ফল পাওয়ার চেয়ে হাতের খাবারটা হারিয়ে ফেলাটা জীবনের জন্য বেশি হুমকির স্বরূপ ছিল। সেই আদিম মস্তিষ্ক আজও আমাদের নিয়ন্ত্রণ করে। ধরুন, আপনি কোনো কোম্পানির ম্যানেজারকে একটা নতুন প্রজেক্টের প্রস্তাব দিচ্ছেন। আচ্ছা। এর ১,০০,০০০ টাকা বাঁচবে। তার চেয়ে আপনি যদি বলেন, এই প্রজেক্টটা না করলে আমাদের ১,০০,০০০ টাকা ক্ষতি হবে, তবে ম্যানেজার দ্বিতীয় কথাটায় অনেক বেশি মনোযোগ দেবেন। কোনো সুযোগ হারালে কি ক্ষতি হবে সেটা মানুষের ভেতর কাজ করা তাগিদ বেশি তৈরি করে। খুব ইন্টারেস্টিং। আর দৈনন্দিন জীবনের হ্যাকস বা শব্দের শক্তির কথা যখন এলেই, তখন বইয়ের ওই জাদুকরী শব্দটার কথা তো না বললেই নয়। শুধু একটা সাধারণ শব্দ যে মানুষের যুক্তি বা লজিক কতটা ভোঁতা করে দিতে পারে, সেটা ভাবলে সত্যি গা শিউরে ওঠে। আপনি নিশ্চয়ই কারণ বা বিকজ শব্দটার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেন ল্যাঞ্জারের জেরক্স মেশিনের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের নিয়ে করা ওই বিশ্ববিখ্যাত আর যুগান্তকারী পরীক্ষাটা। বইয়ের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে। মনে হয়েছে যেন মানুষের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই হ্যাক করা হচ্ছে। পরীক্ষার সেটআপটা সত্যিই দারুণ ছিল। ধরুন, একটা ব্যস্ত অফিসে সবাই জেরক্স মেশিনের সামনে লাইনে দাঁড়িয়ে আছে। একজন অচেনা মানুষ গিয়ে যদি লাইনের সামনের জনকে শুধু বলে, মাফ করবেন, আমার কাছে ৫টা পেজ আছে, আমি কি জেরক্স মেশিনটা ব্যবহার করতে পারি? তখন কতজন রাজি হয়? তখন মাত্র ৬০% মানুষ তাকে লাইনের সামনে যাওয়ার জায়গা ছেড়ে দেয়। আচ্ছা, এটা খুবই লজিক্যাল। ৬০% মানুষ দয়া করে জায়গা ছেড়ে দিচ্ছে। কিন্তু সে যদি একটা সত্যিকারের কারণ দেখিয়ে বলে, আমি কি মেশিনটা ব্যবহার করতে পারি কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তখন তখন ৯৪% মানুষ রাজি হয়ে যায়। এই পর্যন্ত বিষয়টাও লজিক্যাল। কারো তাড়া কাকলে সে যদি সেটা পরিষ্কার করে বলে, মানুষ মানবতাবোধ থেকেই তাকে জায়গা ছেড়ে দিতে পারে। এখানে আশ্চর্যের কিছু নেই। কিন্তু পরের ধাপটাই তো আসল চমক। একদম। এরপর গবেষকরা সম্পূর্ণ অর্থহীন একটা কারণ ব্যবহার করলেন। অর্থহীন কারণ মানে কি? তারা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের বললেন, আমি কি মেশিনটা ব্যবহার করতে পারি কারণ আমাকে কিছু কপি করতে হবে। কারণ বা বিকজ শব্দটা শুনলেই তার নিজস্ব যুক্তিবোধ বা ফিল্টার পুরোপুরি বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে একটা সবুজ সংকেত দিয়ে দেয়।
হ্যাঁ, আমাদের ব্রেইন যেন ভাবে ও সে একটা কারণ দেখিয়েছে, তার মানে নিশ্চয়ই কাজটা করা যৌক্তিক। কিন্তু মস্তিষ্ক এত বোকা আচরণ কেন করে? একে সাইকোলজির ভাষায় বলা হয় কগনিটিভ লোড কমানো। প্রতিদিন হাজার হাজার ছোটখাটো সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের মস্তিষ্ক আসলে ক্লান্ত হয়ে পড়ে। তাই সে সবসময় কিছু শর্টকাট খোঁজে। আচ্ছা। কারণ শব্দটি মস্তিষ্কের কাছে একটি ট্রিগার হিসেবে কাজ করে। মস্তিষ্ক যখন দেখে পরিস্থিতিটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মানে মাত্র 5টা পেজ কপি করার বিষয়, তখন সে ওই কারণের পেছনের যুক্তিটা আর বিশ্লেষণ করে না। সে সরাসরি শর্টকাট ব্যবহার করে নিজের শক্তি বাঁচায়। এটি সাধারণ জীবনে বাচ্চাদের বোঝাতে বা ক্লায়েন্টদের সাথে কথা বলতে কতটা কার্যকরী হতে পারে তা তো সহজেই অনুমেয়। আমাদের মস্তিষ্ক যে কিভাবে শর্টকাট খোঁজে আর চারপাশের প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হয় তার আরেকটা চমৎকার প্রমাণ হল পারসেপচুয়াল কন্ট্রাস্ট বা দৃষ্টিভঙ্গির বৈপরীত্য। বিশেষ করে দাম বা খরচের ক্ষেত্রে তো আমাদের মস্তিষ্ক কোনো কিছুর আসল মূল্য বুঝতেই পারে না। ঠিক বলেছেন। বিক্রি বা বোঝানোর সময় পারসেপচুয়াল কন্ট্রাস্ট একটা মারাত্মক অস্ত্র। এই নিয়মানুযায়ী সবসময় সবচেয়ে দামি বা বড় প্রস্তাবটি আগে দেওয়া উচিত। আচ্ছা, এর একটা উদাহরণ দেবেন? ধরুন, একটা বাড়ির পেছনে $15,000 একটা স্পা বসানো একজন সাধারণ ক্রেতার কাছে অনেক দামি মনে হতে পারে। হ্যাঁ, $15,000 তো বিশাল অঙ্ক। কিন্তু সেই একই ক্রেতাকে যদি প্রথম ধাপে তার বাড়িতে একটা আস্ত নতুন রুম যুক্ত করার বিশাল খরচের হিসাব দেখানো হয়, যেটার দাম হয়তো $50,000, তখন তার তুলনায় পরের $15,000 স্পাকে অত্যন্ত সস্তা বা অনেক লাভজনক একটা ডিল মনে হয়। হ্যাঁ, মানে প্রথমে একটা বিশাল পাহাড় দাঁড় করিয়ে দেওয়া হলো যাতে করে তার পাশের একটা বড় পাথরকে নিছক নুড়ি পাথর বলে মনে হয়। এক্কেবারে নিখুঁত উপমা দিয়েছেন। মনস্তত্ত্বের ভাষায় এই পাহাড়টাকে বলা হয় অ্যাঙ্কার বা নোঙর। আমাদের মস্তিষ্কের নিজস্ব কোনো চরম মাপকাঠি বা অ্যাবসোলিউট স্কেল নেই। সে কেবল একটার সাপেক্ষে আরেকটাকে তুলনা করতে জানে। একবার বড় খরচের অ্যাঙ্কারটা মস্তিষ্কে গেঁথে গেলে পরের ছোট খরচগুলো এমনিতেই সস্তা মনে হতে শুরু করে। চমৎকার। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা মানুষের মনস্তত্ত্বের অনেকগুলো অজানা দরজা মনে হয় খুলে ফেললাম। একদমই তাই। আমরা দেখলাম সোশ্যাল প্রুফ কিভাবে আমাদের সিদ্ধান্তকে পালের হাওয়া অনুযায়ী ঘুরিয়ে দেয়। ফুট ইন দ্য ডোর টেকনিক দেখিয়ে দিল ছোট একটা স্টিকার বা নিরীহ প্রতিশ্রুতি কিভাবে মানুষের আত্মপরিচয় পাল্টে দিয়ে বড় কাজ করাতে সাহায্য করে। আর সেই সম্মানজনক এক্সিট রুটের কথা তো ভুললে চলবে না। হ্যাঁ, আমরা আরও জানলাম যে কারো সিদ্ধান্ত বদলাতে হলে তার ইগোতে আঘাত না করে সম্মানজনক প্রস্থানের পথ দিতে হয়। নিজের দুর্বলতা আগেভাগে স্বীকার করে নেওয়াটা কোনো বোকামি নয়, বরং বিশ্বাসযোগ্যতা অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার। আর সবশেষে মিররিং, কারণ শব্দের শর্টকাট এবং পারসেপচুয়াল কন্ট্রাস্টের মতো ওই ছোট কিন্তু মারাত্মক শক্তিশালী কৌশলগুলো তো আছেই। মানে পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম স্পষ্ট, কাউকে প্রভাবিত করা বা রাজি করানো আসলে কোনো রহস্যময় বিদ্যা নয়। না, এটি সম্পূর্ণভাবে বিজ্ঞানভিত্তিক কিছু প্যাটার্নের সমষ্টি। আমরা যদি মস্তিষ্কের এই নির্দিষ্ট প্যাটার্নগুলো বা শর্টকাটগুলো বুঝতে পারি, তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন সব জায়গাতেই কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারব। আজকের আলোচনার শুরুতে আমরা সেই এক্স-রে মেশিনের কথা বলেছিলাম। মানুষের আচরণ বা মনস্তত্ত্বের কোনো স্পষ্ট এক্স-রে রিপোর্ট হয়তো হয় না, কিন্তু আজকের এই বিশ্লেষণটি আমাদের মস্তিষ্কের সেই লুকানো মেকানিজমগুলোই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হ্যাঁ, আর এই জ্ঞানগুলো যদি আমরা পজিটিভভাবে ব্যবহার করি, তবে তা আমাদের কমিউনিকেশন স্কিলকে অন্য লেভেলে নিয়ে যাবে। তবে আজকের এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা গভীর ভাবনার বিষয় আমি রেখে যেতে চাই। কি সেটা? যদি কারণ শব্দের মতো ছোট একটা শব্দ কিংবা অপারেটররা ব্যস্ত এমন সাধারণ একটা বাক্য এত বড় বড় সিদ্ধান্তকে অবচেতনভাবে পরিবর্তন করে দিতে পারে, তবে একটু ভেবে দেখুন তো, সারাদিনে আমরা যে শত শত সিদ্ধান্ত নিচ্ছি তার ঠিক কতটুকু সত্যি আমাদের একান্ত নিজস্ব যুক্তিপ্রসূত, বেশ বড় একটা প্রশ্ন। আর কতটুকু এই অদৃশ্য মনস্তাত্ত্বিক ছকগুলোর দ্বারা আগে থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত চারপাশের এসব সূক্ষ্ম সংকেত দ্বারা চালিত হয়ে চলেছে? এটা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়। উত্তরটা খোঁজার ভার আপনাদের ওপরই থাকল। ভেবে দেখবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।